শহর কলকাতা, প্রাণবন্ততার নগরী। এখানে দিনের আলো ফোটা মাত্র শুরু হয়ে যায় মানুষের রোজ দিনকার দৌড়ঝাঁপের জীবন। অচেনা এক নেশার ঘোরে চলতে থাকে মুখ বন্ধ করে মেনে নেওয়া নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা। এখানে থেমে থাকার কোনো সুযোগ নেই। এখানে সবসময় মানুষের পেছনে তাড়া করে বেড়াচ্ছে দুটো জিনিস, হয় পিছিয়ে পড়ার আতঙ্ক, নতুবা
এ কি গো মিয়াঙ্ক, এটা আমাদের পাশে বাড়ি টুলু পিসি। কি হ্যাঁ, তুমি দেখে চিনতে পারছো না? লজ্জা করে না? এই বয়সে কোথায় একটু ঘর সংসারে মন দেবেন তা না লোকের বাড়ি ফুল চুরি করে বেড়াচ্ছেন। ক্ষমা করে দাও বাবা, আর হবে না। কি করবো, ছেড়ে দিই? হ্যাঁ যাও। কোনো মানে হয়? ছাড়ো ছাড়ো, যাওয়া যাও। এদের পিছনে বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই। সকাল সকাল বেকার খাটনি হয়ে গেল। চাকরি বাকরি আমার দ্বারা হবে না। বছর 3 তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছো, এবার মানে একটা চাকরি বাকরি না করলেই নয়। বাড়িতে তো বাবা বোন। বাদ দে তো। এই বলছি যে আগের দিনের ঘটনাটা একটু ভালো করে বল তো। পুরো লোকাল ত্রাস, জোরালো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, পুরো প্রপারলি গুণ। খুন? যে প্রথম বডিটা দেখেছে সে একজন লোকাল লোক, বাইকে করে যাচ্ছিল রাতের অন্ধকারে। হঠাৎ দেখলো সামনে কে যেন একটা কাছে কাছে এসে পড়ে গেল। আশেপাশে সেরকম কাউকে দেখতে পায়নি, বুঝতে পারলে? বলছি, এক কাজ করলে হয়, বাড়িটার সামনেই যাবে নাকি একবার? চাহ। দেখতে পাচ্ছ এক রাতের মধ্যে কীভাবে চারিদিকে পোস্টারে ছেয়ে গেছে? সেটাই দেখছি, জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের ভ্যালু সবসময় বেশি। ওই দেখো সামনে দুজন আসছে, ওদের ডেকে জিজ্ঞেস করলে কীরকম হয়? এই বাড়িটাই, বুঝলে? আবার সিগারেট? এই মাত্রাটা খেলে না? ধ্যাৎ, একটু পরপরই এত সিগারেট খাওয়ার কী আছে বলো তো? টিউশন করে যা কামাচ্ছ সবই তো এসবের পিছনে ওড়াচ্ছ। দিনে কটা খাও তার হিসেব আছে? অসময় যদি কিছু একটা হয়ে যায় তবে কি হবে শুনি? যা পারো করো আর কি। घर से जितने भी सुराग वगैरह मिला है 2 घंटे के अंदर मेरे ऑफिस में चाहिए। ओके ওকে স্যার। এটা একটু ধর তো। কি আরে ধর পাগল না। নাকি তুমি? হাট, ধর। আরে কেউ দেখে নেবে পাড়ায়। একটু শুনবেন, আপনার সাথে একটু কথা বলা যাবে? বাট আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আমার সাথে কথা বললে হয়তো আপনার এই কেসের ব্যাপারে একটু সাহায্যই হবে। আসুন। আরে নাই নাই, আই ডু স্মোক, থ্যাঙ্কস। বাই দ্য ফার্স্ট টাইম দেখে আপনাকে চিনতে পারলাম না, কিছু মাইন্ড করলেন আই হোপ। হে এলাকাতে আপনার যা পপুলারিটি, ইটস কোয়াইট ইমপ্রেসিভ। এনিওয়েজ, মাই নেম ইজ বিক্রম সেনাপতি। ইটস আ প্লেজার টু মিট ইউ। বলছি এখনো অবধি কিছু পেলেন? পোস্টমর্টম রিপোর্ট ছাড়া কিছু বলাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট, বুঝলেন? বাট দ্য থিং ইজ, আমরা মুখের পাশে অলরেডি কিছু রক্তের সাইন পেয়েছি, আঘাতে সেরকম সাইন কিছু পাওয়া যায়নি, সো ইটস কোয়াইট প্র্যাকটিক্যাল, ইটস এ সুইসাইড। শিওর হচ্ছেন কি করে স্যার? মৃয়াঙ্ক বাবু, 5 ইয়ার্স, ওকে 5 ইয়ার্স ধরে আমি এই ডিপার্টমেন্টে রয়েছি, এসব দেখে দেখে অভ্যেস হয়ে গিয়েছে। ইটস এ সুইসাইড, মিলিয়ে নেবেন। এনিওয়েজ, আপনার সাথে দেখা হয় বেশ ভালোই লাগলো, আবার দেখা হবে, চলি। হ্যাঁ হ্যাঁ। আরে কি হলো গো মিয়াঙ্কদা, চলে যাচ্ছ যে? পরে বলছি, সকালে জল খাওয়াটা সারা হয়নি। আয় আয়। ঠিক আছে, দাঁড়াও। তাহলে এবার বলো, কি শুনলে ওখানে? কথা সেরকম কিছুই হয়নি।
উনি বলছেন বিষ খেয়ে আত্মহত্যা। মুখের পাশে রক্ত পাওয়া গেছে, যদিও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট তো এখনো আসেনি। আত্মহত্যা? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। মানে তুই বল, একটা লোক যার অর্থ ক্ষমতা দুটোই আছে, সে কেন নিজে থেকে আগ বাড়িয়ে জগতের মোহমায়া ত্যাগ করতে হবে? শত্রুর অভাব নেই কিন্তু। বলছিলাম, কিছু সাহায্য লাগবে? না থাক, আমি নিজেই করে নেব। সেদিন দেখলাম আপনাকে ওখানে, বেশ অদ্ভুত ব্যাপার। বলুন। মানে এত বড় একজন ক্ষমতাশালী মানুষ হঠাৎ করে ডেড, মানে অনেকের সুবিধেই হবে নাকি, কি মনে হয়? দেখুন, সুবিধা কার হবে জানি না, তবে সাহায্য অনেকেরই হবে। এরকম বলছেন কেন? আপনি খুশি ওনার মৃত্যুতে? দেখুন, আমি একা নই, গোটা পাড়া খুশি। একটা পলিটিক্যাল গুণ মার্ডারার মেয়ে দেখলে টোনটিটকিরি কেটে বেড়ায়, আর ওই গোটা পাড়াটা তো একটা মস্তানির আখড়া বানিয়ে রেখে দিয়েছে। আর ওই ওই ক্লাবটা, ওটা তো একটা বোমা বানানোর ফ্যাক্টরি। আর সাধারণ মানুষ তো... কি খবর নরেন? আরে কুশলদা, ভালো তো? এই চলে যাচ্ছে। বলছি পাড়ায় কি একই ব্যাপার নিয়ে আলোচনা চলছে? ওই একই লেগেই রয়েছে। ওই ঠিক আছে, আমি একটু ব্যস্ত হ্যাঁ, আছি, বুঝলে তো। হ্যাঁ। চলি। হ্যাঁ, তোমার তো আবার জাদুবিদ্যার কাজ আছে। ওই আর কি, চলি। টাটা, ভালো থেকো। হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা, আমিও আসি, বুঝলেন? নমস্কার। কেউ পৌঁছায় মনের কোনায় সঙ্গে স্বপ্ন ধরে, শহর জুড়ে ঘরের দরজায় পৌঁছে দিচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ সেটাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখছি। বলছি যে কি কথা হলো গো মিয়াঙ্কদা? পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। Poison sample found in mouth, stomach, and lung. তাহলে তো পরিষ্কার হয়েই গেল। মানে আশেপাশে যখন কেউ ছিল না, পোস্টমর্টম রিপোর্টে বলছো বিষ পাওয়া গেছে, কিন্তু ব্যাপারটা হলো যে আত্মহত্যা ছাড়া তো ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে না। হ্যাঁ সেটাই, কিন্তু একটা ব্যাপারে একটা খটকা লাগছে। একটা ধোঁয়াটে জিনিস অনুভব করতে পারছি, কিন্তু
ধরতে পারছি না। এরম করছো কেন তুমি? একটাই তো খাচ্ছিলাম আমি, আমার সব বন্ধুরা খায়। তুমি তো নিজেও দিনে 10টার নিচে খাও না, তার বেলা। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বাচ্চাদের খাওয়ার জিনিস নয়। এইসব বিষে ভরা ধোয়া বুকে পেটে গেলে ইউরেকা! আরে কি হলো গো মিয়াঙ্কদা? বিষ বাষ্প। কখন যে আসবে মিয়াঙ্কদা? এখানেই আসতে বলে নিজের কোনো পাত্তা নেই। কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো বলো তো? নে, নতুন নতুন তো সিগারেট খাওয়া ধরলি, কি বুঝলি এতদিনে? ওই ধোঁয়াটা টানতে গেলে কাশি হচ্ছে, ধোঁয়াটা গিয়ে গলার সামনে যাচ্ছে, অমনি মানে কাশি শুরু হয়ে ধোঁয়াটা যাচ্ছে। যেই গলার শ্বাসনালীর প্রবেশদ্বারে যাচ্ছে অমনি কাশি শুরু। আমাদের গলায় খাদ্যনালী আর শ্বাসনালীর একটা উন্মুক্ত দ্বার আছে। একটা মাসেল খাদ্যনালী আর শ্বাসনালীকে আলাদা করে রাখে যাতে খাবার খাওয়ার সময় আমরা বিষম না খাই। সেই মাসেলটার নাম জানা আছে শৈলেন? হ্যাঁ সে তো জানি, ওই তোমার এপিগ্লটস বলা হয়তো। খাবার খাওয়ার সময় খাদ্যনালী আর শ্বাস নেওয়ার সময় শ্বাসনালী ব্যবহৃত হয়। শুধু একটি মাত্র সময় খাদ্যনালী আর শ্বাসনালী একসাথে ব্যবহৃত হয়। ধূমপানের ক্ষেত্রে? Poison samples found in both stomach and lungs. বিষ বাষ্প? তার মানে সিগারেটে বিষ ছিল মিয়াঙ্কদা? अरे नहीं नहीं मियाँ बाबू, ऐसा कुछ नहीं है, ये कैसे हो सकता है? আর সেরকম যদি কিছু হতো তবুও তো অ্যাটলিস্ট বক্স থেকে কোনো স্যাম্পল वगैरह পেতাম, বাট সেরকম তো আমরা কোনো কিছুই পাইনি। সিগারেটের প্যাকেটে বিষ পাওয়া যায়নি বলছেন? দাদা সিঙ্গল স্ট্রেস। স্ট্রেঞ্জ। আপনি কি ভাবছেন বলুন তো? দেখুন মিয়াঙ্ক বাবু, কালকে আমরা ওই বাড়িতে যাচ্ছি আবার থোড়া বহুত পুস্টারের জন্য। আপনিও চাইলে আসতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতো ইনভেস্টিগেশন চালাবেন আর আমরা নিজেদের মতো। ওকে ওকে। Pulling up, shut it down when I'm pulling up. Come around when I'm pulling up. In my town and I'm pulling up. Ready for anything.
স্পেশাল ব্রাঞ্চ। নমস্কার, আমি মৃগাঙ্ক, ও আমার ভাগ্নে শৈলেন। আমরা এই কেসটার ব্যাপারে একটু কথা বলতে এসেছিলাম। আমরা কথা দিচ্ছি বেশিক্ষণ সময় নেব না। আসুন। কি হলো গো মিয়াঙ্ক, দা যাবে না? হ্যাঁ হ্যাঁ, চল। আমাদের বছর দুয়েক হলো বিয়ে হয়েছে। স্বামী হিসেবে কেয়ারিংই ছিল, কিন্তু কবে আমাকে লাস্ট সময় দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না। ওই পার্টির কাজবাজ নিয়েই ব্যস্ত থাকতো আর কি। সেদিন রাতে ঠিক কি হয়েছিল? নাথিং স্পেশাল, রোজ দিনকার মতো সেদিনও বাইরে গিয়েছিল সিগারেট খেতে। তাছাড়া মাঝে মাঝে রাস্তাঘাটে একটু টহল দেয় আর কি। আচ্ছা বুঝলাম, একটু মনে করে বলুন তো সেদিন রাতে ঠিক কখন বেরোন উনি? কটা হবে, 10টা 10:30? হুম, উনি কি আপনার দেওর? না না, আমি সিগারেট খাই না। আরে নাও, লজ্জার কিছু নেই। না না, আমি স্মোক করি না। বাবা, তোমার বয়সী সবাই তো খায়। আচ্ছা, বলছি সেদিন রাতে যা হয়েছিল, তোমার বৌদি যেগুলো বললো সেগুলো সব ঠিক? হ্যাঁ, সেগুলো তো মোটামুটি ঠিকই। ও দাদার তো বাধা ধরা রুটিন। ওই পল্টুদার দোকানে যান, সিগারেট কেনেন, ওখান থেকে এসে ডিনার করেন, ডিনার করে বাইরে একটু পায়চারি করেন, তারপর রীতিমতন ঘুমিয়ে পড়েন। সেদিন রাতে বাড়িতে সবাই ছিল? সেদিন রাতে বাড়িতে, হ্যাঁ, বৌদি মনে হয় বন্ধুর একটি বৌদির বান্ধবীর বাড়িতে গিয়েছিল। জন্মদিনের পার্টি ছিল ওখান, মনে হয় যতদূর সম্ভব সল্টলেকে। ওখান থেকে তো দাদার মৃত্যুর খবর পেয়ে ফিরে আসেন। আর মা তো বৃদ্ধ মানুষ, হাঁটতে চলতে পারেন না, তাই 9টার মধ্যে খেয়ে দিয়ে 3তলার ছাদের পাশে ঘরে শুয়ে পড়েন। আয়া বা চাকর কেউ? না না, সবাই পুরানো বিশ্বস্ত। মাইনে টাইনে নিয়ে কোনো ঝামেলা বা মনোমালিন্য ছিল? না না, সেসব কিছু শোনা যায়নি। তোমার জামায় বুক পকেটের নিচে একটা পোড়া দাগ আছে, বোধহয় সিগারেটের ফুলকির পোড়া দাগ। চলি, হ্যাঁ? বাড়িতে একজন মারা গেছে, অথচ তারস্বরে ইংলিশ গান চলছে। স্ট্রেঞ্জ। মৃত্যু শোক এরকমভাবে উদযাপন করতে আগে কখনো দেখেছিস শৈলেন? আমিও না ঠিক সেটাই ভাবছিলাম, বুঝলে। আমরা যে ঘরটায় বসেছিলাম না, ওখানে একটা অ্যাস্টেটে দেখলাম একটা সদ্য আধ খাওয়া সিগারেট, হয়তো আমাদের আসার আগে খাচ্ছিল, তাই তো? ভাবো ভাবো। এই শৈলেন। হ্যাঁ বলো। এই বিষের স্যাম্পেলটা ভিকটিমের শরীর থেকে পাওয়া গেছে। একটু কলকাতায় খোঁজ খবর নিয়ে দেখ। জানাস? আচ্ছা ঠিক আছে, আমি দেখে জানাচ্ছি।
আকাশটা বেশ ভালোই ছিল, বিকেল হতে না হতেই বৃষ্টি। বেকার বেকার হাতিবাগান থেকে 80 টাকাটা খরচা করে ছাতাটা কিনতে হলো। তা বলছি, এত মন দিয়ে কী করছো গো মিয়াঙ্কদা? খনি পেয়েছি, খনি। এটা ভিকটিমের স্ত্রী না? তুমি ওনাকে বসে বসে এবার স্টক করছো? এভিডেন্স খুঁজছি, কিসের এভিডেন্স? অবৈধ সম্পর্কের। কি? একটা জিনিস দেখ। ওনার সাথে ইনি কে? দেখে তো ভিকটিম মনে হচ্ছে না। ফেসবুক প্রোফাইলটা ভালো করে চেক করেই বোঝা গেল এই এনার সঙ্গে ওনার একটা বিবাহ বহির্ভূত কেমিস্ট্রি আছে। আচ্ছা, তাহলে এই সম্পর্কের জেরে কি? এইসব গরম গরম খবরের ডিটেলস এক প্রকার মানুষের কাছেই পাওয়া যেতে পারে। বলুন, ওই বাড়ির স্ত্রীর বিষয়ে কি জানেন? আপনাকে বলছি, বিশ্বাস করলে করবেন, নইলে করবেন না, আপনার ব্যাপার। খবরে বলছে আত্মহত্যা। পাড়ায় কি বলছে জানেন? পাড়ায় বলছে এতে ওনার স্ত্রীরই হাত আছে। ওনার তো আছে আরেকজন। আরেকজন বলতে এক্স হাজবেন্ড? না, বয়ফ্রেন্ড। দুজনকে একসাথে দেখা যায়, সিনেমা দেখতে যায়। ওদের তো ডিভোর্সের কেস চলছিল আমি যতদূর জানি। আর ওনার বয়ফ্রেন্ড, উনি তো বেহালায় থাকেন। অনেকদিন ধরেই স্বামীর সাথে ডিভোর্সের কেস চলছিল। আর বলছি, ওনার মায়ের ব্যাপারে আপনি কি জানেন? ওনার মা তো প্রায় 2 বছর ধরে অসুস্থ, ঘরেই থাকেন, কোথাও যান না। আচ্ছা, ঠিক আছে, আপনি যেতে পারেন। বুঝলি, কালকে সকালে একটু বেরোবো, একটু রিফ্রেশমেন্ট চাই। ঠিক আছে, চল। লেখ, ভিকটিমের নাম সঞ্জয়, হাইট 5.5 ফুট, মৃত্যুর সময় রাত 11:15 নাগাদ, মৃত্যু বিষক্রিয়ায়, সন্ধ্যায় সিগারেট কিনতে বেরোন 8:30 নাগাদ, রাতে খেয়ে সিগারেট খেতে বেরোন 10:30 নাগাদ। তাহলে মাঝেই 2 ঘন্টা সময়। এই সময়টাতেই সিগারেটের বাক্স বদল হয়। বাক্স বদল হয় মানে? যে মুহূর্তে আমার মনে হয় যে সিগারেটের প্যাকেটে বিষ থাকতে পারে, সেই মুহূর্তে আমি পল্টুর দোকানে যাই, মানে যেখানে ভিকটিম সিগারেট কিনতে যায়। সেখানে গিয়ে আমি সিগারেটের পেটির ম্যানুফ্যাকচারিং নম্বরের সাথে সেনাপতি স্যারের কাছ থেকে পাওয়া ভিকটিমের পকেট থেকে পাওয়া সিগারেটের প্যাকেটের ম্যানুফ্যাকচারিং নম্বর মিলিয়ে দেখি, দুটো মিসম্যাচ হয়। তার মানে ভিকটিমের থেকে পাওয়া সিগারেটের বাক্সটা হয়তো অন্য কোথাও থেকে এসেছিল, পল্টুর দোকান থেকে আসেনি। অর্থাৎ ওই রাতেই বাক্সটা বদল করা হয়েছিল। বুঝলাম, কিন্তু একটা জিনিস নিয়ে সংশয় থেকেই গেল। সেরকম হলে তো সিগারেটের বাক্স থেকে বিষ পাওয়া যেত। তুইও তো সেই পুলিশটার মতো করেই ভাবছিস, একটু অন্যভাবে ভাবতে শেখ। আমিও প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম এটা ভেবে যে বাক্সে বিষ পাওয়া যায়নি, কিন্তু পরে এটা ভেবে দেখলাম যে ভিকটিমকে মারার জন্যে সব কটা সিগারেটে বিষ রাখার দরকার নেই, একটা সিগারেটে রাখলেই যথেষ্ট। আই সি, কিন্তু কে করবে এই বাক্স বদল? 8:30 থেকে 10:30 মাঝখানে তুমি বাড়িতেই ছিলেন, বাড়ির কেউ কি তাহলে? নোভে, অফিসের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটা ঠিক যে ভিকটিমের মা অসুস্থ। ওনার স্ত্রীর সঙ্গে ডিভোর্সে যখন ওনার কোনো আপত্তি ছিলই না, কারণ পুলিশের জিজ্ঞাসাবাদে তাই জানা যাচ্ছে, তাহলে ওনার স্ত্রীরও কোনো মোটিভ থাকছে না। আর তাহলে ওনার ভাই? বাচ্চা ছেলে সিগারেট খায়, এটাই চোখে মুখে লুকোতে পারে না। খুন করে বসে থাকার মতো শিরা ওর নাই। তাহলে আর তো কেউ রইলই না সন্দেহ করার মতো।
একটা জিনিস রইল সন্দেহ করার মতো, সেটা জাদুবিদ্যা। কি করছো বলো তুমি মিয়াঙ্কদা? কটা বাজে দেখেছো? কখন ঘুমাবে? দাঁড়া, এই কাজটা একটু সেরে নি। বলছি শোন না শৈলেন, ঘরে ঘুমের ওষুধ আছে না? কয়েন ধরে না একদম ঘুম আসছে না রাতে। ঘুমের ওষুধ দেওয়ার ড্রয়ারের মধ্যে রয়েছে। সারাদিন এটা ওটা নিয়ে চিন্তা ভাবনা করলে কি আর ঘুম আসে? বলছি লাইটটা নিভিয়ে দিও। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, মানে আপনার সাথে অনেকদিন থেকেই আলাপ করার ইচ্ছে ছিল, তা এখানে হঠাৎ? আপনাকে তো হ্যাঁ দেখেছেন দেখেছেন, এই তো সেদিনই দেখা হলো। এর মধ্যেই ভুলে গেলেন নাকি ওই চুল দাড়ি কেটেছি বলে চিনতে অসুবিধা হচ্ছে? না না, চিনতে পারছি। বাহ, আপনিও এখানে? হ্যাঁ ওই আর কি, রোববার দেখলাম চলে এলাম। আর তাছাড়া উনি আবার বুধবার ঢাকা বেরিয়ে যাচ্ছেন, ভাবলাম একটু দেখা করে যাই আর কি। তাই নাকি? ঘুরতে? হ্যাঁ ওই একরকম। বসুন। হোকা হ্যাঁ। চেয়ারটা। ওই এনার কথাই বলছিলি তো তুই? হ্যাঁ এনারই বলছি, একটুখানি আলাপ করি দিই। ইনি হলেন আমার মা মিয়াঙ্ক, আর ইনি হলেন আমার সেই ছোটোবেলার কেমিস্ট্রি টিচার কুশলদা। মানে এই অঞ্চলের বেশ কিছু প্রতিভাবান লোকদের মধ্যে একজন। আর এই মানে বায়োটেকনোলজি নিয়ে নেচার পত্রিকায় বেশ কিছু থিসিসও বেরিয়েছে। ওনার মতো মানুষের আরে চত্বরে শৈলেন, থামো থামো, এত প্রশংসা নিতে আমি অভ্যস্ত নই। আচ্ছা, সিগারেট? দাও একটা দাও। দেখি মিয়াঙ্ক বাবু, এই ব্র্যান্ডটা তো বেশ রেয়ার এই চত্বরে। হ্যাঁ ওই পল্টুর দোকানে রাখে, আর কোথাও তেমন খুব একটা পাওয়া যায় না এখানে। একটু বাক্সটা দেখি। এবার বলুন, আপনার কি সাহায্য করতে পারি? বলছিলাম যে একটা বিষের সাংকেতিক নাম রয়েছে আমাদের কাছে, একটু দেখে বলতে পারবেন যে এটা কোত্থেকে পাওয়া সম্ভব? মানে আমি আমার ভাগ্নে শৈলেনকে দিয়ে পুরো কলকাতা ঘোরালাম। এ বীজ তো এভাবে পাবেন না, কিন্তু এর গঠনকারী মৌলগুলো পেয়ে যাবেন সহজেই। সেই মৌলগুলো দিয়ে কি বিষটা সিনথেসাইজ করা সম্ভব কোনোভাবে? নিশ্চয়ই সম্ভব, কিন্তু সবার পক্ষে নয়। ল্যাব ছাড়া এটা সিনথেসাইজ করা বেশ কঠিন। আচ্ছা মৃগাঙ্ক বাবু, ওই এনি চান্স আপনি কি আজকে ওই খুনের ব্যাপারটা নিয়ে এখানে এসেছেন? আগে হ্যাঁ, ওই বিষের স্যাম্পেলটা ভিকটিমের বডি থেকেই পাওয়া গেছে। একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আপনি কেন এভাবে ওনাকে ডিফেন্ড করার চেষ্টাটা করছেন?
এরা সমাজের খুন, হাজারটা শত্রু, ইল্লিগাল কাজ কারবার, কে কখন কোথা দিয়ে মেরে দিয়ে চলে গেছে, কেউ কেউ সব দেখতে যায়। হ্যাঁ, আর পুলিশও তো শুনছি কেসটা ক্লোজ করে দেবে, আর আপনি কিনা। কারণ যেটা খারাপ সেটা খারাপ, সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। আর আমি এদের কোনোভাবেই ডিফেন্ড করার চেষ্টা করছি না, আমি একটা জিনিসকে ডিফেন্ড করার চেষ্টা করছি, সেটা হলো দেশের আইন ব্যবস্থাকে। একটা জিনিস দেখবেন, হ্যাঁ, মন দিয়ে দেখবেন। এই হলো আইন। আর এই হলো আইন। ভ্যানিশ। উনি কিন্তু খুব ভালো ম্যাজিশিয়ান। বাহ, বেশ ভালো লাগলো। আমিও একটু ম্যাজিক জানি, পরে সময় হলে দেখাবো। বেশ তো, আজ আসি, নমস্কার। ও, এসে গেছো? বলছি, সেদিন রাত 10:30 নাগাদ তোমার বাবু বাড়িতে ছিলেন? সেদিন রাতে? সেদিন রাত 10:30টার সময়? হ্যাঁ। না, 10:30টার সময় তো উনি ওষুধের দোকানে গেছিলেন। ওষুধের দোকানে মানে ওই মোড়ের মাথায় তো? হ্যাঁ হ্যাঁ, পাড়ায় তো ওই একটাই ওষুধের দোকান। ফিরলেন কখন? ওই রাত 11:10-15 হবে। 11:15, মানে 45 মিনিট লেগে গেল ওষুধ কিনতে। তোমার কিছু মনে হলো না যত দেরি হলো? না, তা সেরকম কিছু মনে হয়নি। আমি ভাবলাম রাত্রিবেলা হয়তো দোকানে ভিড় হবে। রাত 10:30টার সময় ওষুধের দোকানে ভিড়? আচ্ছা, বলছি, দোকানটা তো ওদিকে, এদিকে আসার খুব একটা প্রয়োজন পড়বে না নিশ্চয়ই ওনার? না, তা তো প্রয়োজন পড়বে না এদিকে আসার। এটা চেনো? এইটা তো বাবুর সাইকেল মোচার কাপড়। আপনার কাছে কি করে? এই পেলাম। বলছি, শোনো না, এটার কথা যেন কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে। হ্যালো, হ্যাঁ নরেনবাবু, কি খবর? হ্যাঁ, বলছিলাম এত রাতে ফোন করে বিরক্ত করলাম না তো? না না, সেরকম কিছু না, বলুন। হ্যাঁ, বলছিলাম আপনার কাছে একটা জিনিস জানার ছিল। এই বলছিলাম যে কুশলদার জাদুবিদ্যাটা ঠিক কতদিনের পুরনো বলতে পারেন? ওই অনেক অল্প বয়স থেকেই শোক, স্টেজ থেকে শুরু করে কলেজের ফেস্ট, পরের দিকে পথে ঘাটে ঘুরে ঘুরে অনেক ম্যাজিক দেখি। আচ্ছা আচ্ছা, উনি তো কালই আবার ঢাকা বেরিয়ে যাচ্ছেন না? হ্যাঁ, সকাল 11টা ফ্লাইট, কিন্তু আজ ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? সে কি, কিরকম? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট বলতে সেরকম কিছু নয়, হঠাৎ বাড়িতে মাথা ঘুরে পড়ে যান। একজন স্থানীয় ফিজিশিয়ান দেখিয়েছিলেন, প্রেশারটা হয়তো একটু কমে গিয়েছে, তাই এই কাণ্ড। ও, তাহলে উনি কি কাল যাওয়াটা ক্যান্সেল করছেন? না না, উনি কালই যাচ্ছেন। প্রেশারে কিছু ওষুধ দিয়েছে ওনাকে ডাক্তার আপাতত। আচ্ছা আচ্ছা, রাখি। হ্যাঁ, আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাতে ডিস্টার্ব করার জন্য। আরে সেরকম কিছু না, ঠিক আছে।
কথা হলো নয়নবাবু চাকরের সাথে? সে তো হলোই, ফোনে খোদ নরেনবাবুর সাথেই কথা হয়ে গেল। বুঝলি শৈলেন, খুন সেটা আগেই বুঝে গেছিলাম, খুনি কে সেটাও মোটামুটি জানা এখন, কিন্তু তাকে খুনি সাব্যস্ত করার মতন একটা সলিড প্রমাণ পাচ্ছি না। গোটা বাড়িটার একটা মাত্র ইট বাকি, একটা মাত্র খালি বেমানান গর্ত। সেই প্রমাণটা পেলেই শূন্যস্থানটা পূর্ণ হয়। যাই হোক, কাল একবার পল্টুর দোকানে যাব সকাল সকাল, একটু রেডি থাকিস তো। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? তুমি জানো তো বেকার বসে আছো বাড়িতে, টুকটাক পড়িয়ে এদিক ওদিক করে কোনো মতে বিড়ি সিগারেটের টাকাটুকুর ব্যবস্থা করছো। কেন বলো তো তোমার এরকম অবস্থাটা হবে? তুমি তো সব কিছু সিস্টেমটা মেনেই করেছিলে, তাহলে কেন? চল শৈলেন, এখন রাত, কাল দিনের আলোয় সব জট খুলবেই। চল চল। এই বল্টু, আরে মৃগাঙ্কদা, বলছি শোন না, তোর সাথে একটু কথা ছিল। সেদিন তো বাবু এলেন ওই সন্ধ্যে 8:30 নাগাদ, আর তখন কুশলবাবুও ছিলেন। কি? উনি কি নিয়েছিলেন? সিগারেট রোজ দিনের মতো, আর সঞ্জয়বাবুও নিতে এসেছিলেন। সেম ব্র্যান্ড? হ্যাঁ সেম ব্র্যান্ড, কিন্তু তবে আবার সিগারেটের প্যাকেট দিয়ে চেঞ্জ করে নিয়েছিলেন। ফেরত? আর তুমি ওই ফেরত নেওয়া বাক্স নিয়ে কী করলে? আমি ওটাকে নিয়ে সঞ্জয়বাবুকে দিয়ে দিয়েছিলাম। সর্বনাশ। বলছি মৃগাঙ্কদা, আজকে তো বুধবার, সব শেষ। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। এই তো শ্যামবাজার ক্রসিংটা পেরোলো। আপনি একবার এয়ারপোর্টে যদি খোঁজ নিয়ে প্যাসেঞ্জার লিস্টটা দেখতে পারেন। আচ্ছা একদম, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ 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 আমি নেমে জানাচ্ছি আপনাকে। সেনাপতি স্যারের সাথে কথা হয়ে গেল, ঢাকাগামী যে প্লেনটা আছে ওটা টেক অফ করছিল এখন, সেটাকে তল্লাশি চালানোর জন্য ওরা অর্ডারও দিয়ে দিয়েছে। কিরে, মনে প্রচুর প্রশ্ন ঘোরাফেরা করছে, বল। সে তো করছেই, মানে কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। শোন তাহলে, মন দিয়ে শোন। কুশলদার সাথে আমার প্রথম দেখা খুনের ঘটনাটির 2 দিন পরে পাড়ার রাস্তায়। খুব অল্প সময়ের দেখা, তাই মুখাবয়বটা সেভাবে মাথায় ধরতে পারিনি। কিছুদিন আগে যখন ভিকটিমের বাড়িতে ওনার স্ত্রীর সঙ্গে কথা বলতে যাই, তখন একটা ছবির ফ্রেমে আমি ভিকটিমের কলেজের একটা পুরনো ছবি পাই। সেখানে একটা মুখ খুব চেনা চেনা ঠেকে, কিন্তু কিছুতেই ঠাওর করতে পারছিলাম না যে কোথায় দেখেছি মুখটা। পাড়ায় যখন দেখেছিলাম কুশলদাকে, ওর চুলগুলো ছিল লম্বা। সেদিন যখন দেখা করতে গেলাম ওর বাড়িতে, চুলগুলো ছোট করে ফেলেছিল, আর আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, কারণ এই মুখ আর ভিকটিমের বাড়িতে ফ্রেমে দেখা সেই মুখাবয়বে অস্বাভাবিক রকম মিল। মানে তুমি বলতে চাইছো কুশলদা আর ভিকটিম একই কলেজে পড়তো? হ্যাঁ, আর এই তথ্যটা আমি যাচাই করে দেখেছি। দুজনেই 1995 ব্যাচে ঢোকে। 1996-তে কুশলদা বেরিয়ে যায় কলেজ সম্পূর্ণ না করেই। ভিকটিম বেরোয় 1997-তে। যাই হোক, গল্প এখানেই শেষ নয়। সেদিন কুশলদার বাড়িতে সিগারেটের বাক্সটা হাতে নিয়ে দেখতে চাইলাম, ছল করে মিলিয়ে নিলাম সিগারেটের বাক্সের ম্যানুফ্যাকচারিং নাম্বার। পল্টুর দোকানের সাথে মিলে গেল। কিন্তু পাড়ায় তো এরকম অনেকেই আছে যারা নাকি পল্টুর দোকান থেকে সিগারেট কেনে, উনিও হয়তো সেভাবেই। হ্যাঁ, সেই জন্যেই তো, সেই একটা প্রশ্ন থেকে যাওয়াতেই তো সেদিন কিছু করতে পারলাম না। নইলে তো সেদিনই হাতে নাতে ধরে নিতে পারতাম। আজ পল্টুর কথা শুনে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। সে
সেদিন যখন ভিকটিম দোকানে সিগারেট কিনতে যায় সেখানে কুশলদা উপস্থিত ছিল। কুশলদা কেমিস্ট্রির ছাত্র, বিষ তৈরি করা তার পক্ষে সোজা, আর জাদুবিদ্যে হাত সাফাইটাও তার ভালো মতোই জানা। আমার ধারণা বাক্সটা সেই বদল করে। কিন্তু কিভাবে? মানে দোকানদারের সামনে থেকে, ভিকটিমের সামনে থেকে এভাবে সিগারেটের বাক্স বদল করে নিয়ে বেরিয়ে যাবে? সেটা পরে বলছি, একটু তাড়াতাড়ি ছোটান দাদা। ও সেনাপতি স্যার, খোঁজ পেলেন? দেখুন মিয়াঙ্ক বাবু, এয়ারপোর্টে আমি তল্লাশি নিয়েছি, কুশল নামে কিন্তু কাউকে প্যাসেঞ্জার লিস্টে পাওয়া যায়নি। শেট, মিথ্যা কথা বলেছিল সেদিন ঢাকা যাওয়ার ব্যাপারটা, বোঝা উচিত ছিল আমার। আই থিঙ্ক নরেনবাবুর বাড়িতে খোঁজ দিলে হয়তো কিছু জানা যেতে পারে, কারণ উনি তো সেদিন ওখানে উপস্থিত ছিলেন। আর ধরে নেওয়া যায় যদি ব্যাপারটা পুরোটাই সাজানো হয় তাহলে তো ঢাকা যাওয়ার ব্যাপারটাও। হ্যাঁ, ওনাকে আটকাতেই হবে, কারণ ওনার বিরুদ্ধে প্রমাণ আছে আমার কাছে। কিন্তু এই মুহূর্তে পাড়ায় যেতে গেলে তো ঘন্টাখানেকের বেশি সময় লেগে যাবে, কারণ এই সময় যা জ্যাম থাকে শ্যামবাজারে। মিয়াঙ্ক বাবু, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার ফোন পাওয়া মাত্র কিন্তু আমি ওই এলাকার দুজন অফিসারকে পাঠিয়ে দিয়েছি ওদের খোঁজ নিতে। দেখুন হয়তো। বলছি নরেন্দ্রবাবুর কুশলবাবু কাউকে কিন্তু বাড়িতে পাওয়া যায়নি, ইভেন বাড়ি তালা দিয়ে সিল করা। वेल इन दैट केस डू वन थिंग, सील ऑल द नेशनल हाईवेज। आसपास के जितनी भी ढाबा है सही में पूछताछ करो। ओके ओके सर। प्रियंका, अब आप लोग चाय पीते हैं? ये लीजिए मियांका बाबू। কুশলবাবু তাহলে সত্যি ভিকটিমের ক্লাসমেট ছিলেন? हाँ, আমি ওনাদের পুরো রেকর্ডস চেক করিয়েছিলাম। বোথ ওয়ার ব্যাচমেটস অ্যাকচুয়ালি। তাহলে এই একটাই লিঙ্ক পাওয়া যাচ্ছে দুজনের মধ্যে। আচ্ছা, কলেজ লাইফে কোনো ঝামেলা দুজনের মধ্যে বা কোনো ক্রিমিনাল অফেন্সের রেকর্ড? नहीं मियांक बाबू, वो चीज़ আমি অনেক আগেই চেক করিয়েছি। কুশল বাবুর এগেনস্টে কোনো ক্রিমিনাল অফেন্সের রেকর্ড নেই, বাস সঞ্জয় বাবুর এগেনস্টে আমি আর কিছু বললাম না। कॉलेज लाइफ में यूनियन लीडर थे। আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না শেষমেশ কুশল দেয় কিনা। মানুষের মনের অন্ধকারের ভেতরে এত রকমের প্যাচ থাকে যে কোন দেয়ালের পেছনে কি চলছে সেটা বোঝা খুব কঠিন ব্যাপার। এখন শুধু ওনাকে হাতে নাতে ধরতে পারলে তবে এই গল্পের শেষটা পরিষ্কার হবে। হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি স্যার, ওদের দেখতে পাওয়া গেছে। ओ आई सी, चलिए मियांक बाबू। চলুন চলুন। আপনার ড্রাই ক্লিনিংয়ে দেওয়া কালো শার্ট কিন্তু এই সপ্তাহে পাবেন বলে মনে হয় না। জগাদার মা মারা গেছেন কাল রাতে। আসুন। নো থ্যাঙ্কস। আপনি কি করে জানলেন যে আমি ড্রাই ক্লিনিংয়ের শার্ট দিই?
আগে যতবারই দেখা হয়েছে আপনাকে ওই কালো শার্টেই দেখেছি, তখনই বুঝেছিলাম আপনার খুব প্রিয় ওটা। আজ অন্য শার্টে এসেছেন, আর আপনার এই শার্টটা থেকেও সদ্য করা ড্রাইক্লিংয়ের গন্ধ আসছে। আর পাড়ায় একটাই ড্রাইক্লিংয়ের দোকান। প্রিয়াঙ্কা বাবু, আপনি কখনো পুলিশের এক্সাম দিয়েছেন? भाग्य वाला दैन नहीं, हम लोगों का जॉब नहीं रहता। একটু দাঁড়াতো। এর আর কি হলো? ও দাদা শুনছেন? ও মিয়াঙ্কদা, কি হলো? ও দাদা কথা কানে যাচ্ছে নাকি? এই সরে বাচ্চা, খুব চেনা চেনা সড়কের বাঁকে কত প্রতিশোধেরা জমে থাকে, কিছু আপোষে জমে যায় ধুলো, কিছু স্পন্দন রক্তে ঘুমোলো। খুব চেনা চেনা সড়কের বাঁকে কত প্রতিশোধেরা জমে থাকে, কিছু আপোষে জমে যায় ধুলো, কিছু স্পন্দন রক্তে ঘুমোলো। তাই বারবার ভেসে আসে অঘোষিত হাজার আর্তনাদ, তাই বারবার ভেসে আসে অঘোষিত হাজার আর্তনাদ। বাতাসেতে মিশে যায় চিৎকার, জলে মিশে যায় রক্তের স্বাদ। তাই বারবার ভেসে আসে কত প্রতিশোধেরা জমে থাকে, কিছু আপোষে জমে যায় ধুলো, কিছু স্পন্দন রক্তে ঘুমোলো। হাত ওপরে, কোনো বাড়াবাড়ি নয়। হাত ওপরে, কোনো বাড়াবাড়ি নয়, নড়বেন না একদম। নরেন, অতিথিরা এসেছেন। হ্যাঁ, কেউ নড়বে না, হাত ওপরে একদম, হাত ওপরে, হ্যান্ডস আপ। কিন্তু কিছু মনে করবেন না, অতিথি আপ্যায়নটা ঠিকভাবে করে উঠতে পারলাম না। আপনার কিন্তু পালাবার পথ নেই, মনে রাখবেন। যে কোনো মুহূর্তে পুলিশ এখানে চলে আসবে। আমার কথা পরে চিন্তা করবেন, নিজেদের কথা ভাবুন। এই শালা, হাত ওপরে। কত সমস্যার সৃষ্টি করেছেন জানেন আপনারা? They are not actually picking any calls. Do one thing, backup bulao. ওকে স্যার। আপনি এখন শুধু নাটকটা দেখতে থাকুন মৃগাঙ্কবাবু, স্টেজটা এখন আমার হাতে। তবে এই প্রত্যেক দিন কত খুনি ধরা পড়ে তার হিসেবটা আমরা সবাই জানি, কিন্তু প্রত্যেক দিন কত খুন হয় আর কত খুনি ধরা পড়ে না তার খবরটা কজন কি বলুন তো? আসলে খবরের কাগজে কতটুকুই বা দেখানো হয়, ততটুকুই দেখি আমরা যতটুকু ওরা দেখাতে চায়। গোটাটাই একটা প্রোপাগান্ডা ছাড়া কিচ্ছু নয়। হাতটা ওপরে, টিকটিকি বাবু। জানেন তো মৃগাঙ্কবাবু, আপনাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার অনেক সময় সুযোগ দুটোই আমার কাছে ছিল, কিন্তু কেন করিনি জানেন?
আসলে আমাদের চারপাশে অনেক সময় এমন অনেক কিছু ঘটে যায় আমরা বুঝতেও পারি না। আসলে আমাদের চারপাশের এই জগৎটার বাইরেও আর একটা জগৎ আছে, বুঝলেন তো? তবে সেটা সবাই উপলব্ধি করতে পারে না। সেটা উপলব্ধি করতে পারে তারাই যাদের মস্তিষ্ক আছে আর সেই সব মানুষরা আমার খুব কাছের। আর সেই মস্তিষ্কটা দিয়েই আমি উপলব্ধি করতে পেরেছি যে আপনার নিশ্চয়ই একটা কারণ রয়েছে একজন অতি তুখোড় বিজ্ঞানের ছাত্র থেকে খুনি পর্যন্ত এই অপ্রয়োজনীয় যাত্রা অতিক্রম করার পেছনে। অন্তত আপনার সাথে সঞ্জয়ের কলেজ জীবনের যোগসূত্র তো সেদিকে ইঙ্গিত করছে। এবার আপনার গল্পটা বলুন। তাহলে শুনুন, 1995 আমি তখন সদ্য উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ঢুকেছি। প্রথম থেকেই লক্ষ্য ছিল কেমিস্ট্রি নিয়ে এগোনো। টিকটিকিলে ঝাঁপটা ওপরে। ঠিক আছে, 1990 আমার বাবা মারা গেলেন। 93-তে অসুস্থ হলেন মা, লিভার ক্যান্সার। চিকিৎসা বলতে বছর 5-এর মধ্যে লিভার ট্রান্সপ্ল্যান্ট নয়, কেমোথেরাপি। চিকিৎসার খরচ করার সাধ্য কোনোটারই আমার ছিল না। পরিবারে আসার আলো বলতে আমি, বুঝলেন, মায়ের চিকিৎসা, একটা পাকাপাকি ছাদের ব্যবস্থা, সব কিছুর দায়িত্ব ছিল আমার উপরে। আর আপনার সেই অনুযায়ী ডেডিকেশন এবং প্রতিভা দুটোই ছিল। সামান্য যেটুকু সঞ্চয় ছিল আর বাবার পেনশনের টাকায় মোটামুটি চলছিল। এর মধ্যে কলকাতায় একটা বেসরকারি কলেজে এন্ট্রান্স টেস্টেও পাশ করি। মেধার জন্য বিশেষ স্কলারশিপ পাই সরকারের কাছ থেকে। ফলে খরচও খুব বেশি হয়নি, বরং স্কলারশিপের টাকা থেকে বেশ খানিকটা বেঁচেই যেত। ভেবেছিলাম সেটা দিয়ে মায়ের চিকিৎসা, এছাড়া ডিস্টেন্স কোর্সে মাস্টার্সটা করে নেব, কিন্তু সঞ্জয় দা, এটা তোমার? হ্যাঁ, পড়ে গেছিল হয়তো, লাগবে নাকি তোর? কিন্তু এটা তো কালকের পরীক্ষার প্রশ্নপত্র। তাহলে হ্যাঁ, লাগলে বল, তাড়াতাড়ি 100 টাকাটা দিয়ে চলে যা। সঞ্জয় দা, আমি আজ পরীক্ষার পরে এটা ইজোড়িকে জানাতে যাচ্ছি। দাঁড়া, 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 সরে বাচ্চা, দাঁড়া, দাঁড়া। শোন, এই ছেলেটাকে চিনিস? হ্যাঁ চিনি তো, ওই কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার। ওরা ইন্টারনাল আছে না? হ্যাঁ আছে। কোথায় সিট পড়েছে জানিস? যতদূর মনে হয় ব্লক ডি 3rd ফ্লোর। আচ্ছা, তুই একটা কাজ করতে পারবি? ও যখন পরীক্ষা চলবে তখন পরীক্ষার হলের বাইরে থেকে ওর ব্যাগটা আমাকে এনে দিতে পারবি? নীল রঙের ব্যাগ। পারবো কি পারবো জানি না, তুমি যখন বলছো ঠিক আছে, চেষ্টা করবো। আচ্ছা, তুই এটা এনে দে আমাকে, আমি ইউনিয়ন রুমে আছি। আয়। এ ভাই, আমার ব্যাগটা দেখেছিস? রে ভাই, কিছু খুঁজছিস নাকি? হ্যাঁ, ওই মানে আমার ব্যাগটা। তোর ব্যাগ তখন এই চুরির কাছে? মানে আমার ব্যাগ এই চুরির কাছে থাকবে কেন? কেন? কারণ গোটা ডিপার্টমেন্ট জানে যে কালকের পরীক্ষার প্রশ্নপত্র তোর ব্যাগ থেকে পাওয়া গেছে। কি? ঠিক আছে, এবার
ওনারাই ঠিক করছে এখানে বসে যে বাল তোকে রাস্টিকেট করা হবে নাকি অন্য কোনোভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে তোর জন্য। কি বলছো সঞ্জয় দা? তুমি এটা করতে পারলে সঞ্জয় দা? আমি সব পারি। কিন্তু স্যার ওগুলো আমার নয় স্যার, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন স্যার, আমার সাথে ষড়যন্ত্র হচ্ছে। বরং আমি তো প্রশ্নগুলোকে এই প্রশ্নগুলোকে তোমার ব্যাগ থেকেই পাওয়া গেছে। তার থেকেও বড় কথা, একাধিক ছাত্রছাত্রী সাক্ষ্য দিয়েছে তুমি নাকি টাকার বদলে কলেজে এই প্রশ্নগুলোকে সার্কুলেট করেছো। স্যার বিশ্বাস করুন স্যার, এরা সবাই মিলিত স্যার, সব কিছু ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। স্যার আমি একবারের জন্য এরকম ভাবতে পারি না স্যার। কুশল, ইউ আর রাস্টিকেটেড। আমাকে মিড সেমিস্টারে কোন কলেজে অ্যাডমিশন নেবে স্যার? স্যার আমার কেরিয়ার শেষ হয়ে যাবে স্যার। স্যার আমার কেরিয়ার শেষ হয়ে যাবে স্যার। স্যার আমার কেরিয়ার শেষ হয়ে যাবে স্যার। এটা তোমার আগে ভাবা উচিত ছিল। কিছু মনে করো না, হাত সাফাইটা ম্যাজিকে সীমাবদ্ধ রাখলেই ভালো করতে। জুরিবিদ্যায় সেটা বিশেষ কাজে লাগাতে পারবে। একটা নোংরা পলিটিক্স আমার জীবনটাকে সম্পূর্ণ শেষ করে দেয়। স্কলারশিপটা হারাই, বাবার পেনশনের টাকা যথেষ্ট ছিল না মায়ের চিকিৎসা চালানোর পরও নিজেদের জীবন জীবিকা চালানোর জন্য। হঠাৎ করে একটা অন্ধকার কুঁয়োতে এসে পড়েছিলাম, যে কুঁয়োতে নিকশ কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু ছিল না। আর সেখান থেকেই আসে প্রতিশোধ স্পৃহা, আর সেখান থেকেই মা শুধুমাত্র টাকার অভাবে মারা গেলেন জানেন। কিচ্ছু করতে পারলাম না। পর্যাপ্ত ডিগ্রির অভাবে একটাও ভালো কাজ জুটছিল না যাতে চিকিৎসাটা করানো যায় মায়ের। সমস্ত কিছু একটা নোংরা পলিটিক্সের জন্য। কি দোষ করেছিলাম আমি বলুন তো? কি দোষ করেছিলাম আপনি বলুন? আমার কোনো ভুল ছিল? আপনি বলুন আমি কি দোষ করেছিলাম? সব কিছু এই সিস্টেম মেনে করেছিলাম আমি। সমস্ত কিছুই এই সিস্টেমের বাধা ধরা রাস্তা মেনে আমি সব কিছু করেছিলাম। তাহলে আমার সাথে কেন এরকম হলো? কেন আমার সাথে কেন এরকম হলো? কেন আমার সাথে? এমন কোনো কাজ নেই যে আমি এই গত ক বছরে করিনি। এমন কোনো কাজ নেই যে আমি গত কয়েক বছরে করিনি। এমন একটা কাজ নেই যা গত ক বছরে আমি করিনি। আজ আমার এই অবস্থার জন্য সিস্টেম কেন? কুশলদা, এই নড়বি না কেউ। কুশলদা, 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 কুশলদা। শৈলেন বন্দুকটা। চলুন আজকের মতো খেলাটা শেষ করুন এবার। কুশলদাকে আগেই বলেছিলাম আমিও একটু আধটু ম্যাজিক জানি। উনি সেটুকুই দেখতে পেয়েছিলেন যেটা আমি দেখাতে চেয়েছিলাম। যেটা দেখাতে চাইনি সেটা কেউই দেখতে পায়নি, ইনক্লুডিং ইউ স্যার শৈলেন। মনে আছে সেদিন যখন কুশলদার বাড়িতে গেলাম? ওই দিন সিগারেটের বাক্সে ম্যানুফ্যাকচারিং নাম্বার মেলানো ছাড়াও আরেকটা ছোট্ট কাজ আমি করেছিলাম। কি সেটা? বাক্স বদল। নরেনবাবুর অদ্ভুত আচরণ আমার মনে প্রথম দিন থেকেই সন্দেহ জাগিয়েছিল।
কিন্তু জাদুবিদদের কথা শুনে সন্দেহ পড়েছিল খানিকটা তোমার কুশল দাদার উপরে। ভেবেই রেখেছিলাম যে সেদিন দেখা করতে গিয়ে যদি কোনো ভালো প্রমাণ পেয়ে যাই ওনাদের বিপক্ষে, তাহলে আমার ব্যাকআপ প্ল্যানটা ব্যবহার করব। যেই মাত্র ওনার বাক্সের ম্যানুফ্যাকচারিং নাম্বার মিলে যায় আর ভিকটিমের বাড়ির ফটো ফ্রেমে মুখাবয়বটাও স্পষ্ট হয়ে ওঠে, আমি চুপি সারে ওনার সিগারেটের বাক্স বদলে দিই আমারই তৈরি আরেকটা সিগারেটের বাক্সের সাথে। বলা বাহুল্য ব্র্যান্ডটা যে ভিকটিমেরটাই হবে বোঝাটা কঠিন ছিল না। আচ্ছা, সেই জন্যই তুমি আগের দিন অত রাত অব্দি জেগেছিলে? শুধু তাই নয়, ঘুমের ওষুধও চাইলাম বোধহয়, মনে আছে? বুঝেছি। এবার পরিষ্কার হলো কুশলদার মাথা ঘুরে পড়ে যাওয়ার ব্যাপারটা। বদলে দেওয়া বাক্সের সিগারেটের মধ্যে তুমি মিশিয়ে রেখেছিলে ঘুমের ওষুধ। তবে এবার কিন্তু একটা সিগারেটে নয়, সবকটাতেই মিশিয়ে রেখেছিলাম। সেই কারণেই আগের দিন রাত্রিবেলা কুশলদার অ্যাক্সিডেন্টটা। একদম, ওটা আরও ক্লিয়ার করে দেয় যে জুগারটা কাজ করছে। আমি জানতাম ওর সাথে আমার আবারও দেখা হবে। প্ল্যানটা যে এভাবে স্থান আর কালের সাথে নিপুণভাবে কাজে লেগে যাবে সেটা সত্যি ভাবিনি। কুশলদা সিগারেটটা খেলে নেবো খুব সময় মতো। এখন বুঝতে পারছি সেদিন কেন বলেছিলে খুনিটা কে সেটা তুমি জানো, কিন্তু একটা উপযুক্ত প্রমাণ পাচ্ছিলে না। সেটাই, খুনি আন্দাজ করলেই তো হয় না, তাকে কিসের ভিত্তিতে কাঠগড়ায় তুলবো। দরকার একটা অ্যালিবাইয়ের। সেই সব কিছুরই ব্যবস্থা হয়ে গেল পল্টুর বয়ানে। সঞ্জয়বাবুর হত্যার রাতে পল্টুর দোকানে আসলে বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিল কুশলদা। সেখানে গিয়ে ঠিক ভিকটিমের ব্যবহৃত ব্র্যান্ডটাই সে চায়। এতক্ষণে উপস্থিত হয়ে যায় সঞ্জয়বাবু নিজে রোজকার রুটিন অনুযায়ী। কুশলদা বুদ্ধি করে বাক্স বদল করে পল্টুকে অন্য বাক্সটি চালান করেন অন্য ব্র্যান্ড দেখানোর অজুহাত দেখিয়ে। সামনে সঞ্জয়বাবু উপস্থিত থাকায় স্বাভাবিকভাবেই সেই বাক্সটিকেই পল্টু অজ্ঞাতভাবে চালান করে দেয় সঞ্জয়বাবুর হাতে। এদিকে ভিকটিমের খেল ঠিকমতো খতম হয়েছে কি না এ খবর দেওয়ার দায়িত্ব ছিল নরেনবাবুর ওপর। ভিকটিম যেখানে মারা যায় ঠিক সেখানেই পাশে একটা ঘুপচি জায়গা থেকে উদ্ধার করি ওনার সাইকেলের চেন মোছার কাপড়। ব্যাপারটা বোঝ, যদি চেন পড়ার জন্যই উনি কাপড়টা বের করে থাকেন তাহলে সেটা রাস্তার আশেপাশেই পড়ে থাকা উচিত, অতটা ভেতরে নয়। ওনার চাকরও কনফার্ম করে যে কাপড়টা নরেনবাবুরই। আমার ধারণা সম্ভবত ভিকটিমের উপর নজর রাখতে গিয়েই নরেনবাবুকে ঘুপচি একটা জায়গা দেখে লুকাতে হয়। তখনই পকেট থেকে পড়ে যায় কাপড়ের টুকরোটা। আচ্ছা, যাই হোক, একটা শেষ প্রশ্নের উত্তর আমায় দাও দেখি। কিভাবে তুমি সেদিন বুঝলে যে রাস্তার ওপারের লোকটাই নরেনবাবু? সেদিন কুশলদার বাড়িতে যখন দেখেছিলাম তখন তো ক্লিন শেভ ছিলেন, আর সেদিন নকল দাড়ি, তার উপর মুখে রুমাল। কি করে চিনলে তুমি ওনাকে সেদিন? মানুষের বিহেভিয়ার আর হাইট বদলানো খুব কঠিন ব্যাপার শৈলেন। আর তাছাড়া আরও একটা ব্যাপার আছে। প্রথম দিন যখন নরেনবাবুকে দেখেছিলাম শেষ দিন যখন নরেনবাবুকে দেখলাম যাক, যা সব ভালো তার শেষ ভালো। হ্যাঁ, শুধু মাঝখান থেকে আমার এক বাক্স সিগারেট নষ্ট হয়ে গেল ওই কুশলদার চক্করে। একদিকে ভালোই হয়েছে, এর চক্করে তোমার এক বাক্স সিগারেট কম খাওয়া হলো। কচুরি খাবো, চলো।
খুব চেনা চেনা সড়কের বাঁকে কত প্রতিশোধেরা জমে থাকে, কিছু আপোষে জমে যায় ধুলো, কিছু স্পন্দন রক্তে ঘুমোলো। খুব চেনা চেনা সড়কের বাঁকে কত প্রতিশোধেরা জমে থাকে, কিছু আপোষে জমে যায় ধুলো, কিছু স্পন্দন রক্তে ঘুমোলো। তাই বারবার ভেসে আসে অঘোষিত হাজার আর্তনাদ, তাই বারবার ভেসে আসে অঘোষিত হাজার আর্তনাদ। বাতাসেতে মিশে যায় চিৎকার, জলে মিশে যায় রক্তের সার। তাই বারবার ভেসে আসে কত প্রতিশোধেরা জমে থাকে, কিছু আপোষে জমে যায় ধুলো, কিছু স্পন্দন রক্তে ঘুমোলো।